এবার সিপিএম এর কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে যে সিপিএম এর খুব বড় বড় নেতারা, আলোচিত নেতারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, নবীন প্রবীণ সবাই, এবং অনেকেই মনে করছেন যে বামেরা তাদের ভোট বাক্স, ভোট ব্যাংক ধরে রাখতে পারবে। তো বামেরা যদি তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারে তাহলে তো বিজেপির বেশ কিছু ভোট ইরোশন হবে। দেখুন, বামেদের ভোট নেই, যে আছে কিছু ক্যাডার আছে যারা কমিটেড, তারা 30 বছর 40 বছর পার্টি করছে, কিন্তু ওই প্রজন্মের পরের প্রজন্ম বিজেপিতে এসে গেছে, সেজন্য ভোট ধরে রাখতে পারবে না। ওদের কর্মীদের ধরে রাখাটা ওদের কাছে চ্যালেঞ্জ। কেন থাকবে ওরা? যারা কোনো বিধানসভায় সিট পায় না, যারা লোকসভায় পায় না। এক সময় তো আমরা পেতাম না, বুদ্ধবাবু বলেছিলেন টিএমসিকে কেন, বিজেপিকে কেন রাখবো, তাদের এমএলএ নেই, তাদের এমপি নেই। আজ আমরা যদি উল্টোটা বলি যে কেন কথা বলবো, কেন তোমরা ডিবেটে রাখছো ওদেরকে, লোকে ওদের রিজেক্ট করেছে, আমরা বলি না। গণতন্ত্রের সবার লড়ার অধিকার আছে, মানুষ চয়েস করবে। বর্ধমানে আপনি কি বলবেন বাম কর্মীদেরকে, যে বাম কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বাংলার জন্য লড়াই করছি, মিশন এটা আমার কাছে, আর এটা ওনারা জানেন বলে আমার সঙ্গে। আমি বলিনি, এখনো ডাকিনি ওদেরকে, আমি ডাকবো। ডাকার আগে হোলির দিন আমার সঙ্গে দেখা করতে চলেছে লালা বিন নিয়ে। দিলীপ দা আমরা আছি। বামেরা বামেরা বামেরাই এসছে। আচ্ছা, ডান বাম আর কিছু থাকবে না, নাইদার রাইট নো লেফট, গো স্ট্রেট বিজেপি। আমি একটা প্রশ্ন করছি যে আরএসএস এবং বিজেপির মধ্যে নাকি একটা দ্বন্দ্ব চলছে আমার জানা নেই, আমি তো আরএসএসও আছি, বিজেপিতেও আছি, আমার মধ্যে কমপক্ষে কোনো দ্বন্দ্ব নেই। আর দ্বন্দ্ব থাকে না কোনো, দুজনের কাজ আলাদা। রাষ্ট্রীয় ইস্যু হলে আমরা সমর্থন করি, বা যেমন রাম মন্দির, সবাই মিলে লড়েছি আমরা। আজ রাম মন্দির হয়েছে, লোক দেখেছে। এই ধরনের স্বাভিমান, রাষ্ট্রীয়তা ইস্যুতে আমরা এক। রাষ্ট্র নির্মাণে মোদিজি ভালো কাজ করছেন, সংঘও আশীর্বাদ করেছে ওনাকে, সংঘ ওনাকে তৈরি করে পাঠিয়েছে ওখানে। সংঘ তার কাজ, ব্যক্তি নির্মাণ, সে রাষ্ট্র নির্মাণের কাজ করছে। আমরা রাষ্ট্রের পুনর্নির্মাণ করছি, সাধারণ মানুষের জীবনের পরিবর্তন করার চেষ্টা করছি, সংঘের পুরো আশীর্বাদ আছে। একটা কথা হচ্ছে যে 2019-এ যে বাংলায় একটা মোদি ঝড় দেখা গেছিল, সেখানে যে প্রার্থী তালিকাটা দেখেছিলাম, এবার 2024-এর যে প্রার্থী তালিকা বিজেপির এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে, দিলীপ ঘোষ কি স্যাটিসফাইড? মানে এই প্রার্থী তালিকাতে কি যথেষ্ট আলোড়ন তুলবার মতো? আমার এখানে কিছু বলার অধিকারও নেই, বলি না। আমি আইন মেনে করি। তখন আমি অনেক কথা বলেন, আমার মতামত নেওয়া হতো। এখন আমি নির্বাচন কমিটিতে আছি, বৈঠক হয়েছে, কিন্তু সর্বোচ্চ আমাদের আছে, তারা সবার সঙ্গে কথা বলেন, পার্লামেন্টারি বোর্ড ঠিক করে, আর যেটা বলে দেয় সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর শুনে রাখুন, গতবারে তো আপনারা ঝড় দেখেছেন মোদির, এবারে সুনামি দেখবেন। আচ্ছা, ভালো। আপনার কি মতামত নেওয়া হয়েছিল? হ্যাঁ, ইলেকশন কমিটিতে বসা হয়েছে, আমাদের মতামত হয়েছে। সেই মতামত মানা হয়েছে? মানার কথা নয়, সবাইকে জিজ্ঞেস করা হয়, যেটা ঠিক মনে করেন, যে সর্বোচ্চ বডি আছে তারা ঠিক করেন, আর ওটাই পার্টির সিদ্ধান্ত, সবাই ওটা মেনে চলে। আমি একটা প্রশ্ন করবই, সেটা হচ্ছে যে মেদিনীপুর ছেড়ে আসতে কি দুঃখ হচ্ছে দিলীপ দা? ডিসিপ্লিন যাই থাকুক না কেন, দেখুন, আমার কোনোদিন কোথাও ঘর ছিল না, 40 বছর হয়ে গেল। গত ফেব্রুয়ারির 11 তারিখ আমি 84 সালে বাড়ি ছেড়েছিলাম। 40 বছর পুরো পরিক্রমা হয়ে গেছে। আমি গোঁপ উঠেনি, দাড়ি উঠেনি, বেরিয়েছিলাম, চুল পাকিয়ে ফেললাম। এই করতে করতে মায়ামোহ আমার নাই, কিন্তু আমার প্রতি মায়া আছে। অনেকে ফোন করছেন ওখান থেকে, কান্নাকাটি করছে, দুদিন থেকে কথা বলতে পারেনি, খালি ফোন করে যার কেঁদেছে। বাড়ির মাদেরকে বলছে, মায়ের সঙ্গে কথা বল, মা মাথা চাপড়াচ্ছে, মনে হচ্ছে আমি মারাই গেছি। তো এটা হচ্ছে মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের আশীর্বাদ। এটা রেসিপি আমার কাছে, এই নিয়ে আমি এগোচ্ছি। আমার মনে হয় বর্ধমানের লোক আমাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছেন, প্রথম দিন থেকেই তারা এসে দেখা করছেন যে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে।